পূজনীয়া মা, এই মা কথাটা আমি কোনোদিন আপনাকে মন থেকে বলিনি। আজ আপনাকে খুব ইচ্ছে হলো একটা খোলা চিঠি লেখার, তাই খোলা আকাশের নিচে বসে আপনাকে এই চিঠি লেখা আমি শুরু করলাম। জানি না এই চিঠি আপনার কাছে পৌঁছবে কিনা। আমি সেই বৃদ্ধাশ্রমে আছি যে বৃদ্ধাশ্রমে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে থাকতেন আমি এখন সেই রুমে, তাই হয়তো আজ আপনাকে আমার খুব মনে পড়ছে। ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি, তাও এই চিঠি লিখছি যদি আপনি আমাকে ক্ষমা করে দেন। বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখেছিলাম আপনি সংসারটাকে নিজের হাতে রেখেছিলেন। এটা আমি মানতে পারতাম না, মনে হতো যেন আমি বন্দী হয়ে আছি। কিন্তু এটা বুঝতাম না মাথার উপর একজন অভিভাবক থাকা কতটা প্রয়োজন। আপনি যখন বলতেন, বৌমা যতটা খাবে ততটা নাও, অপচয় করো না, এই কথাটা যেন আমার অসহ্য লাগতো। কিন্তু আমি এখন বুঝতে পারি আপনি কোনো খারাপ কথা বলেননি। আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলছেন না, অপচয় করতে বারণ করছেন। আপনি তো ঠিকই বলেছিলেন। আপনার হাতে যখন আপনার ছেলে মাসিক বেতন তুলে দিত, তখনও আমার ভীষণ অসহ্য লাগতো। মনে মনে ভাবতাম কি করে আপনার কাছ থেকে মুক্তি পাওয়া যাবে। আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ছেলের কাছে আমি বায়না করি আমি তার সাথে তার কর্মস্থলেই যাব। আপনার ছেলে প্রথমে অনুমতি না দিলেও পরে ঠিক মানিয়ে নি। বেশ ভালোই ছিলাম দুজনে, কিন্তু আমি যখন অন্তঃসত্ত্বা হই, ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলে। তখন আপনার ছেলে আপনাকে নিয়ে আসে আমাদের ভাড়া বাড়িতে। আপনি বাড়ির সব কাজ করতেন, আমাকে সেবা করতেন, তাও যেন আপনাকে আমার ভালো লাগতো না। আমার একটি পুত্র সন্তান হয়, আমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, সব সময় ঠাম্মা ঠাম্মা করতে থাকে। এই ঠাম্মা শব্দটা আমার একেবারেই অসহ্য লাগতো। আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি, কিন্তু আপনি বাংলা মিডিয়ামে যত কবিতা গল্প শোনাতে থাকেন, ছেলে ঝোঁক করে বসে সে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে। এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আমাদের ভাড়া বাড়িতে দুটো রুম ছিল, একটাতে আমি আর আপনার ছেলে থাকতাম, অপরটিতে আমার ছেলেও আপনি। ছেলে বড় হচ্ছে, তাই আরেকটা রুমেরও প্রয়োজন। আমি আর আপনার ছেলে যুক্তি করলাম দেশের বাড়ি ও জমি বিক্রি করে এখানে নিজেদের একটা বাড়ি তৈরি করব। কিন্তু আপনি কিছুতেই সই করতে রাজি হচ্ছিলেন না, এটা বলে যে ওটা আপনার শ্বশুরের ভিটা, ওখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে। শেষ পর্যন্ত আপনি সই করলেন। আপনার সাথে আমার কোনো মতেই বনিবনা হতো না, তাই স্থির করি আপনাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো। তখন আমার ছেলে হোস্টেলে থেকে পড়ে, তাই আপনার ব্যাপারে সে বিশেষ কিছু জানতে পারে না। আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ কয়েকটা বছর ভালোই ছিলাম। একদিন ফোনে খবর পেলাম আপনি আর বেঁচে নেই। আমি মনে মনে ভাবলাম যাক, বাঁচা গেছে। এরপর ছেলে বড় হলো, বিয়ে দিলাম। প্রথম ভেবেছিলাম আমি তো আর আপনার মতো এতটা গেয়েও নই, তাই আমার সাথে আমার বৌমার বেশ মিল হবে। কিন্তু তার হলো না। যে যে বিষয়ে আপনার সাথে আমার তর্ক হতো, ঠিক বৌমার সাথেও আমার তাই নিয়ে বাঁধল তর্ক। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। হঠাৎ করে আপনার ছেলের স্ট্রোক হয় আর সে আমাকে ছেড়ে চলে যায় চিরতরে। আপনার ছেলের বানানো বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না। আমার বৌমা থাকতে চাইতো ফ্ল্যাটে, তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে। আমাকে আমার ছেলেও বৌমা বোঝায় যে ফ্ল্যাট বানালে তারা দুটো ফ্ল্যাট নেবে, বাদবাকি ভাড়া দেবে, তাতে অনেক টাকা আসবে। আপনার মতোই আমি কিছুতেই সই করতে চাইনি, কিন্তু আমার ছেলে কান্নাকাটি করে শেষ পর্যন্ত সই নিয়ে নিয়েছিল। বাড়ি ভেঙে তৈরি হলো বিশাল বড় ফ্ল্যাট বাড়ি। সেই ফ্ল্যাটে ছিল দুটো রুম আর একটা কিচেন রুম।
আমি আমার ছেলেকে বললাম, কি রে, আমার রুম কোথায়? ছেলে বলল, মা তোমার রুমের কি দরকার, তুমি আমাদের মেয়ের সাথে মেয়ের রুমেই থাকবে। নাতনির সাথে নাতনির রুমেই থাকছিলাম। নাতনি যত বড় হতে থাকে আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। আসলে ওর চাই একটা নিজস্ব রুম। তাই আমার ছেলে ও বৌমা স্থির করে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার। আমি আজ বৃদ্ধাশ্রমে। যে বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন, ভাগ্যের কি পরিহাস, আমি কোনোদিনই ভাবিনি আমার সাথে এরকম ঘটনা ঘটবে। রক্তের গরমে আমরা সব কিছু ভুলে যাই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়। যদি এটা আমি আগে বুঝতাম, তাহলে হয়তো এই দিন আমাকে দেখতে হতো না। আমি আকাশের দিকে মিটমিট করে জ্বলে ওঠা তারাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলছি, মা পারলে আমায় ক্ষমা করে দিন। ইতি আপনার নির্লজ্জ বউ।